আপনারা দেখেছেন সূচনা ভট্টাচার্যের লেখা ঈশিতা হত্যা রহস্য। শহরের ব্যস্ত রাস্তার এক কোণে ক্যাফে নিকোটিন। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলেই কড়া কফির সুগন্ধ আর হালকা জ্যাজ মিউজিক মন ভালো করে দেয়। ক্যাফের এক কোণে জানলার ধারের টেবিলটায় বসে আছে মেয়েটি। পরনে হালকা নীল রঙের কুর্তি, কানে ছোট ঝুমকো। টেবিলের ওপর রাখা কফির মগ থেকে ধোঁয়া উঠছে, আর সে আনমনে জানলার বাইরে রাস্তার ভিড় দেখছে। ওর চোখে মুখে একটা চাপা উত্তেজনা আর অপেক্ষার ছাপ স্পষ্ট। ঠিক তখনই ক্যাফের দরজা ঠেলে জিন্স আর সাদা শার্টে একজন ভেতরে ঢুকলো। সোজা ওর টেবিলের সামনে এসে দাঁড়ালো ছেলেটি। অনেকক্ষণ অপেক্ষা করছো? আসলে ট্রাফিকটা আজ বড্ড বেশি ছিল। না, ঠিক আছে, বসো। ছেলেটি চেয়ারে বসার বদলে ওর খুব কাছে গিয়ে হঠাৎ পকেট থেকে একটা মখমলের ছোট বাক্স বের করলো। তারপর সবাইকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসলো ওর সামনে। এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। আমি আর এই কথাটা চেপে রাখতে পারছি না। উইল ইউ ম্যারি মি? সারা জীবন আমার পাশে থাকবে? পুরো ক্যাফেতে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। পাশের টেবিলের গল্পগুলো থেমে গেছে। সবাই কৌতূহলী চোখে তাকিয়ে আছে ওদের দিকে, কিন্তু মেয়েটির চোখে মুখে আনন্দের বদলে ফুটে উঠল এক চরম অস্বস্তি আর বিরক্তি। ও হঠাৎ চেয়ারটা ঠেলে সশব্দে উঠে দাঁড়ালো। হঠাৎ এটা করার মানে কি? তুমি কি সত্যিই ভেবেছিলে সবার সামনে নাটক করলে আমি গলে যাব? আচ্ছা, আমার পছন্দ অপছন্দের কি কোনো দাম নেই তোমার কাছে? ছেলেটিকে কিছু বলার সুযোগ না দিয়েই ও ব্যাগটা কাঁধে তুলে নিল। আমি তো শুধু চেয়েছিলাম। কি চেয়েছিলে সেটা বড় কথা নয়, আমি কি চাই সেটা তুমি আজও বুঝতে পারলে না? প্লিজ, আমাকে আর ফোন করার বা আটকানোর চেষ্টা করো না। আমাদের মধ্যে যা ছিল সেটা আজ এখানেই শেষ হলো। কাঁচের ভারী দরজাটা সশব্দে ঠেলে ও দ্রুত পায়ে বেরিয়ে গেল রাস্তার ভিড়ে। ওদিকে ক্যাফের নিয়ন আলোর নিচে ছেলেটি ওভাবেই হাঁটু গেড়ে বসে রইল। হাতে ধরা আংটির বাক্সটা এখন বড্ড বেমানান লাগছে। ব্যাকগ্রাউন্ডে জ্যাজ মিউজিকটা যেন হঠাৎ খুব করুণ হয়ে বাজতে শুরু করলো। পড়ন্ত বিকেলের নরম আলোয় পার্কের এক কোণে কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চটাতে ওরা পাশাপাশি বসে আছে। দূরে বাচ্চাদের খেলার শব্দ আর পাখির কিচিরমিচিরে পরিবেশটা বেশ মায়াবী। দুজনে পরস্পরের হাতটা শক্ত করে ধরে এক অজানা নিশ্চিন্ত আশ্রয়ে ডুবে আছে। আশেপাশে কে আছে না আছে সেদিকে ওদের কোনো খেয়াল নেই। দুজনের চোখে চোখ পড়তেই এক চিলতে হাসি খেলে গেল দুজনের ঠোঁটে। এই জানো তো, আজ অফিস থেকে ফেরার পথে না একটা ছোট ফ্ল্যাট দেখে এলাম। ঠিক যেমনটা তুমি চেয়েছিলে, একদম পূব দিকে খোলা জানলা। সেখান দিয়ে ভোরের আলো এসে সরাসরি আমাদের বিছানায় পড়বে। সত্যি? জানলার পাশে কিন্তু আমি একটা ছোট্ট নীল রঙের সোফা রাখবো। সেখানে বসে আমি তোমাকে বই পড়ে শোনাবো, আর তুমি চা খাবে। শুধু বই পড়া কেন, আমি তো সারা জীবন তোমার ওই মিষ্টি বকুনিগুলি শোনার জন্য রেডি হয়ে আছি। এই সীতা, ভাবলেই কেমন অদ্ভুত লাগে, তাই না? আর মাত্র কিছুদিন, তারপরে আমাদের নিজেদের একটা ছোট্ট পৃথিবী হবে। জানো তো, কখনো কখনো বিশ্বাসই হয় না যে আমি তোমাকে পেয়েছি। আমার সব পাগলামি সহ্য করার জন্য তো শুধু তুমিই আছো। আচ্ছা, ঝগড়া হলে তুমিই আগে মানাবে তো? আমি ছাড়া আর কে মানাবে বলো তো? জানো, তোমাকে ছাড়া না এক মুহূর্ত থাকার কথা ভাবলেও আমার বুকটা কেমন খালি হয়ে যায়। সত্যি। মেয়েটা আলতো করে ওর কাঁধে মাথা রাখল। পার্কের সেই শান্ত বিকেলে দুজনের স্বপ্নগুলো যেন ডানা মেলতে শুরু করেছে। এক বুক ভালোবাসা আর আগামীর এক রাশ রঙিন পরিকল্পনা নিয়ে ওরা এভাবেই মিশে রইল একে অপরের মাঝে। ঘরের কোণে টেবিল ল্যাম্পের ম্লান আলোয় বইয়ের পাতায় ডুবে আছে মেয়েটি।
হঠাৎ পাশের ঘর থেকে একটা খসখসে শব্দ ওর কানে এলো। মনে হলো কেউ যেন আলমারির ওপর থেকে কিছু একটা ফেলে দিল। নিশ্চয়ই এই ফার্স্ট ফ্লোরের হুলো বেড়ালটা আবার জানলা গলে ঢুকে পড়েছে। চেয়ার ছেড়ে আড়মোড়া ভেঙে ও পাশের অন্ধকার ঘরটার দিকে পা বাড়ালো। দরজার পাল্লাটা সামান্য ঠেলতেই ও দেখল জানলার ধারে ছায়ার মতো কেউ একজন দাঁড়িয়ে। ধক করে উঠল ওর বুকটা, কিন্তু লোকটা মুখ ফেরাতেই ওর ভয় মুহূর্তেই বিস্ময়ে বদলে গেল। আরে তুমি তুমি এখানে এই সময়? আমি তো কিছুই বুঝতে পারছি না। লোকটা কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটে একটা অদ্ভুত হাসি নিয়ে ওর দিকে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। চমকে উঠল মেয়েটা। যাও, দরজাটা খোলো, দেখো কেউ বোধহয় এসেছে। গলার স্বরটা চেনা হলেও কেমন যেন যান্ত্রিক শোনালো। ও দ্বিধা নিয়ে বসার ঘরের দিকে গেল। দরজা খুলতেই ওপারের মানুষটা কোনো কথা না বলে হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়ল। মেয়েটা কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত হাত ওর টুঁটি চেপে ধরল। সামনের জন দাঁড়িয়ে শান্ত চোখে দেখছে সবটা। পেছন থেকে একজোড়া হাত ওর গলায় বসে যাচ্ছে ক্রমশ। ছাড়ো, ছাড়ো। ওর গলার আওয়াজটা ভেতরেই আটকে গেল। চোখের সামনে ঘরটা ঝাপসা হয়ে আসছে। কয়েক মুহূর্তের লড়াই, তারপর সব শান্ত। ওর নিথর শরীরটা মেঝেতে লুটিয়ে পড়ল। ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পটা তখনও জ্বলছে। ভীষণ অদ্ভুত একটা কলকাতার বিকেল। অবশ্য কলকাতার বিকেলগুলোই অদ্ভুত। আকাশের আলো পুরোপুরি বিদায় নেওয়ার আগেই রাস্তা আর দোকানের আলোগুলো জ্বলে ওঠে। একটা উবার বাইকে করে রুবি হাসপাতালের মোড় থেকে গড়িয়াহাটের দিকে যাচ্ছে ঈশিতা। অনেকক্ষণ আগে হোয়াটসঅ্যাপ করেছে শুভেন্দুকে। টিক দুটো নীল হলেও সে এখনও উত্তর দিতে পারেনি। এরকম সময় ভীষণ অস্থির হয়ে ওঠেও। অধৈর্য হয়ে এবার ফোনই করলো সরাসরি। কোথায়? হ্যালো, হ্যাঁ এই তো রাসবিহারী। আরে বারুইপুরে একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম। হোয়াটসঅ্যাপের উত্তর দিতে কি পয়সা লাগে? বাবা, বাইক চালাচ্ছি তো, ফোনটা তো পকেটে ছিল। এই বাজে কথা বলিস না শুভ, তুই মোটেও একা নেই। বল, তোর কে আছে সাথে? গড়িয়াহাটের মোড় পেরিয়ে বাসন্তী দেবী কলেজের সিগন্যালে দাঁড়িয়ে আছে ক্যাব বাইকটা। যে ছেলেটা চালাচ্ছে সে সম্পূর্ণ অপরিচিত। এসব কোনো দিকেই নজর নেই ঈশিতার। চিৎকার করছে রাস্তার মাঝখানে। শুভেন্দুর অবশ্য ওর এসব আচরণের সঙ্গে ভালোভাবেই পরিচয় আছে। আরে ভিডিও কল করব, দেখবি। মানুষটা কোথায় কি অবস্থায় আছে এসব কোনো কথা চিন্তা না করে ঈশিতা বলল, হ্যাঁ কর, এক্ষুনি কর। তারপর রাস্তার মাঝখান থেকে সরে বচ্চন ধাবার সামনে গিয়ে ভিডিও কল করলো শুভেন্দু। শান্তি, ওহ আমি তোকে খুব জ্বালাই না রে শুভ। আচ্ছা, আমি কি একবারও বলেছি সে কথা? হ্যাঁ শোন, তাড়াতাড়ি বাড়ি ঢোক। বেবি কর্ন আর ক্যাপসিকাম নিয়ে যাচ্ছি, চিকেন দিয়ে চাইনিজ বানাবো। সে যা করা তাড়াতাড়ি করিস। শরীরটা পুরো ছেড়ে দিয়েছে ঈশিতার। বাড়ি ঢুকেই বিছানায় লুটিয়ে পড়তে ইচ্ছে করছে। একটার পর একটা স্টোরি আপলোড হয়েছে আজকে। হাউসে কপিরাইটার আজ ও একাই ছিল। যদিও সাব এডিটর শ্রমিক ভীষণ সাহায্য করে বলে কোনো রকমে চালিয়ে নেয় ঈশিতা। শুভেন্দুর কাছে যতক্ষণ না ফিরতে পারছে শরীর আর মন যেন একসাথে ছটফট করতে থাকে। একটা রাত্রি শুভেন্দুকে কাছে না পেলে পাগল হয়ে যাবে মনে হয়। চিকেনের একটা দারুণ স্যুপ করেছে শুভেন্দু। সেটা গরম গরম খেয়ে শরীরটা অনেকটা চাঙ্গা হলো ঈশিতা। কিন্তু তারপরেই শুরু হলো অন্য চাহিদা, নিজের মানুষটাকে কাছে পাওয়ার খিদে, তার শরীরে নিজের শরীর মিলিয়ে দেওয়ার খিদে। তোর আমাকে এখন আর আগের মতো লাগে না, তাই না? এতক্ষণের অপার্থিব শরীরের চাঞ্চল্যে
এক অদ্ভুত তৃপ্তির ক্লান্তি নেমে এসেছে দুজনের মধ্যেই। ঈশিতার গায়ে এখন শুধুই সাদা ব্ল্যাঙ্কেটটা রয়েছে। শুভেন্দু সিগারেট খাচ্ছিল খাটের কোনায় বসে। ঈশিতার কথার উত্তরে বলল, না, আগের থেকে অনেক বেশি ভালো লাগে। কেন জানিস? আগে তো শুধু প্রেমিকা ছিলি, এখন আস্ত বউ, তাও আবার একেবারে গান্ধর্ব মতে। বলেই জাপটে ধরে চুমু খেলো ঈশিতাকে। তুই আমার কাছ থেকে সরে গেলে আমি মরে যাব শুভ। শুভেন্দুকে জাপটে ধরে বলল ঈশিতা। কথাটা যে কতটা সত্যি সে জানে। মা বাবা হারানো মেয়েটা মামার বাড়ির অত্যাচারে শেষই হয়ে যাচ্ছিল শিলিগুড়িতে। এক প্রকার পালিয়ে এসেছে কলকাতায়। না হলে আজ কোনো 50 পেরোনো লোকের 2 বাচ্চার মা হয়ে নিজের জীবনের ইতি টানতে হতো। এনজেপি থেকে কলকাতায় আসার সেই ট্রেনেই দেখা হয়েছিল শুভেন্দুর সঙ্গে। কৃষ্ণনগরের ছেলে শুভেন্দু নিজের সাংবাদিক জীবনের সূচনা করার জন্য রওনা দিয়েছিল কলকাতার উদ্দেশ্যে। সে জানত না পেশাদার জীবনের সাথে সাথে নিজের ব্যক্তিগত জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনাটাও ওই ট্রেন থেকেই হবে। অসহায় ঈশিতা নিজের হাতটাই শুধু বাড়িয়ে দেয়নি, নিজের ভবিষ্যতের দায়িত্বটাও তুলে দিয়েছিল শুভেন্দুর হাতে। সেই থেকে শুরু হয়েছে ওদের দুজনের জার্নি। আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করে রবীন্দ্রভারতী থেকে সাংবাদিকতায় মাস্টার্স করছে ঈশিতা। সবথেকে অদ্ভুত ঈশিতার বাংলায় লেখার হাত। অভিজ্ঞ ভিডিও জার্নালিস্ট শুভেন্দু মাঝে মাঝেই বলে, ঈশিতা কলকাতার অনেকের থেকে ভালো কপি লেখে। কেরিয়ার তো শুরু করেছে সবে। 5 থেকে 6 বছরের মধ্যে ভীষণ উজ্জ্বল একটা ভবিষ্যৎ ওর জন্য অপেক্ষা করছে। ঈশিতার অবশ্য সেই দিকে খুব বেশি মাথা ব্যথা নেই। নিজের শূন্য জীবনে সুগন্ধ পেয়ে ও একেবারে অকুল সাগরে খড়কুটোর মতো আঁকড়ে ধরেছে। নিজের একমাত্র নিজের মানুষ, প্রেমের ঘনিষ্ঠতা, জীবনের একমাত্র সাথী শুভেন্দুকে বেশিক্ষণ চোখের আড়ালে রাখতে পারে না। তার সঙ্গে আছে তার প্রচণ্ড শারীরিক চাহিদা। দুজনেই দুজনের পরিপূরক সঙ্গী। আমাকে আমাকে তোর খুব অসহ্য লাগতে শুরু করেছে, তাই না রে শুভ? আবার সেই কথাগুলো বলছিস? তুই না সত্যি একটা সাইকো হয়ে গেছিস জানিস। আমি সারাদিন অপেক্ষা করি তোর সাথে সময়টা কাটানোর জন্য, আর মিথ্যে বলিস না। একদিনও নিজের থেকে কাছে টেনেছিস? তুই সেই সময়টা দিস কোনো দিন? পুরো তো ঝাঁপিয়ে পড়িস। তারা ঈশিতা, দাঁড়া, কথাটা শোন ঈশিতা। এরপর উঠে পড়ল দুজনেই। অফিস বেরোতে হবে। শুভেন্দুর সঙ্গে যৌন সঙ্গমে ইদানিং একেবারেই তৃপ্তি পায় না ঈশিতা। সরাসরি সে কথা প্রকাশ না করলেও ওর হাবভাবে শুভেন্দু সবটা বুঝতে পারে। দুর্বলতা অবশ্য শুভেন্দুর দিক থেকে নয়, ঈশিতার চাহিদার হারটাই মাত্রা ছাড়া। অতৃপ্তির ছাপ তার মুখের রেখাতেও দেখা যায়। এক অদ্ভুত হতাশা ধীরে ধীরে পোক্ত হয়ে নিজের আকার বিস্তার করে শুভেন্দুর মধ্যে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চামড়ার ব্যাগটা টেনে নিয়ে বেরিয়ে পড়ে শুভেন্দু। পরপর 4খানা অ্যাসাইনমেন্ট আছে, তার মধ্যে একটা আবার ডায়মন্ড হারবার হাই স্কুলে। দুজনের না পাওয়াগুলো রাস্তার ধুলো, মোটরসাইকেলের গতি আর লাল হলুদ সবুজ সিগন্যালের মধ্যে হারিয়ে গেল। আজ না তোমাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। হঠাৎ? হঠাৎ মানে সত্যি চোখে লাগলো, তাই বললাম। ঈশিতার চেহারা যে সত্যি আকর্ষণীয় সেটা বলার অপেক্ষা রাখে না। আজ একটা সাদা শার্টের ওপর গ্রানাইট ব্লেজার পরেছে। শার্টের প্রথম বোতামটা বুকের অনেক গভীর থেকে শুরু হয়, ফলে বক্ষ বিভাজিকা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু শ্রমিক এভাবে এগিয়ে এসে রূপের প্রশংসা সচরাচর করে না। কপির ওপর থেকে চোখ সরিয়ে আপনি আমাকে দেখছেন, এটা ভাবতেই তো আমার অস্বাভাবিক লাগছে। কহিবা সিগারেটের মিষ্টি চকলেটি গন্ধটা যেন শ্রমিকের গায়ের মধ্যেও মম করছে। সুগন্ধটায় চোখটা আপনা থেকে বুঝে এলো ঈশিতা। এখানে তো প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী লাইনটার কোনো দরকার নেই, তাই না? কপিটা দেখার জন্য ঈশিতার গালের পাশ দিয়ে মুখটা এগিয়ে দিয়েছে শ্রমিক। হালকা দাড়িগুলোর মৃদু খোঁচা লাগছে কাঁধে ও গালে। এই লাইনটা বাদ গেলেই আর আলাদা প্যারার কোনো প্রয়োজন হবে না। তাহলেই দেখবে একটা কলামে ধরে গেছে। নাও রেডি করে ফেলো। আপনি সাব এডিটর হিসেবে সত্যি জিনিয়াস। বলছো?
100%। গত কয়েকদিন ধরেই না একটা কথা বলবো বলবো ভাবছি। আসলে ওই আপনি আগে জিনিসটার না আর প্রয়োজন নেই। তুমি বলার মধ্যে যথেষ্ট ফিল্ড ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে। ফিল্ড ক্লিয়ার হয়ে গেছে? মশাই কি ডিফেন্স কাটিয়ে গোল দেবেন নাকি? স্ট্রাইকার হিসেবে খুব বেমানান বলছো। একটা কপি হয়ে গেছে, ফলে কাজের চাপ অনেকটাই কম এখন। দুপুরের পর পিটিআই এর মেল আসার আগে আর কাজ নেই। অন্যদিন শ্রমিক এই সময়টায় জুনিয়রদের ট্রেনিং করায়, কিন্তু আজ আর ওসবে মন বসল না। আপনার ফ্যামিলি? এই শোনো, আপনি বলা বন্ধ না করলে না বিনা বাক্য ব্যয়ে আমি কফি খেয়ে উঠে যাব। উফ, নাছর বান্দা পুরো। ঠিক আছে, তাই হবে। কে কে আছে ফ্যামিলিতে? ওই তো 7 সমুদ্র 13 নদী ঘুরে একটা অচল 1000 টাকার নোটের মতো বউ। বাবা, এইভাবে বলছেন? শ্রমিক ড্যাব ড্যাব করে তাকাতেই শুধরে নিল ঈশিতা। উপস, সরি। আচ্ছা, এভাবে বলছো কেন? একা মানে বোঝো? অনেকটা ধোঁয়া একেবারে ছেড়ে সিগারেটটা অ্যাশট্রেতে চেপে ধরল শ্রমিক। সত্যি, ওর বুকের মধ্যে যে কোনো একটা আগুন সবসময় জ্বলে, সেটা ঈশিতার সবসময় মনে হয়। পরের কথাটা বলার আগে আরেকটা সিগারেট নিতে যাচ্ছিল শ্রমিক। বাধা দিয়ে হাতটা চেপে ধরল ঈশিতা। আর নয়। ওর চোখের বিদ্যুতের দিকে এক দৃষ্টে চেয়ে রইল শ্রমিক। সকাল আসে। শুভর সাথে এখনো সকালের 40 মিনিট বিছানাতেই কাটায় চায়ের কাপ হাতে। দিনের এই শুরুটাই গত 7 বছর ধরে ওদের দুজনের জীবনের গতি স্থির করেছে। এই সকালেই শুভ ঈশিতাকে মিডিয়া জগৎ সম্বন্ধে ওয়াকিবহাল করে তোলে। এইভাবেই তিল তিল করে তৈরি করেছে এতগুলো বছরে। কিন্তু ইদানিং ওদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে। যে ঈশিতা কামনায় উন্মাদ হয়ে অস্থির করে তুলেছে এতদিন, এখন যেন শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এসে ভীষণ রকম উদাসীন। শুভেন্দু কখনো জোর করে কাছে টানার চেষ্টা করে, কিন্তু ঈশিতার থেকে আর তেমনভাবে কোনো সাড়া পায় না। অন্য মানুষের মতো শুভেন্দু হঠকারী নয়। সে বুঝতে পারে নিশ্চয়ই ঈশিতার মনের মাঝে অনেকগুলো পাওয়া না পাওয়ার জট বাকি আছে। তাই মনের সাথে সাথে শরীরটাও বিদ্রোহী হয়ে উঠেছে। আজকে টানা 8 দিন মিস গেল। শুভেন্দুই কফি কাপ হাতে প্রথম কথাটা বলল। সো হোয়াট? এটা কি খিদে পাওয়ার মতো নাকি ঘুমানোর মতো যে করতেই হবে? ঈশিতার কথায় অবাক একটা হাসি হাসল শুভেন্দু। মুখে কিছু বলল না। কি রে, চুপ করে গেলি যে? না, কিছু না। কফিটা ঠান্ডা করিস না, খেয়ে নে। ঈশিতার খেয়াল হলো যে অনেকক্ষণ কফির উপর চামচটা ঘুরিয়েই চলেছে। শুভেন্দু বাথরুমে ঢুকল। আর সময় নেই। ঈশিতা চুপ করে বসে রইল কফিটা হাতে। সায়েন্স সিটির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে শ্রমিক। অল্টো গাড়িটায় খুব মৃদু শব্দে একটা রোম্যান্টিক মিউজিক বাজছে। একটা গাঢ় চন্দনের গন্ধ মম করছে সারা গাড়িতে। যার পছন্দে এই নতুন সুগন্ধি গাড়িতে রাখা হয়েছে, সেই এবার এসে গাড়ির বন্ধ কাঁচে টোকা দিল। ঈশিতা হাত বাড়িয়ে বাঁদিকের দরজাটা খুলে দিল শ্রমিক। অফিস থেকে বেরিয়ে এখন এটা ওদের প্রতিদিনের রুটিন। আনন্দপুর থেকে র্যাপিডো করে এইটুকু দূরত্ব চলে আসে ঈশিতা। তারপর ওঠে শ্রমিকের গাড়িতে। অফিসের সামনে থেকে একসাথে বেরোয় না। বাধাটা যে ঠিক কিসের সেটা ওরা কেউই জানে না। তবুও কোথাও যেন একটা অস্বস্তির মতো লোকলজ্জা ওদেরকে চেপে থাকে। এত দেরি করলে কেন? শ্রমিকের প্রশ্নটায় কেমন হালকা অভিমান মিশে আছে। ঈশিতা যেন বেশ কিছুটা হাঁপ ছেড়ে বলল, আর দেরি? অন্যদিন খোঁজও নেয় না। আজ একেবারে কোথায় আছিস, কি করছিস, কখন ফিরবি, পুরো প্রশ্নের মালা। অসহ্য। দেখে দেখে ঠিক এই দিনগুলোতেই ফোন করে। কে? শুভেন্দু? আবার কে? তাড়াতাড়ি চলো তো, ভালো লাগছে না আমার। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর এই ওয়েটায় ওরা বেশ কয়েকবার এসেছে। শ্রমিক তার স্ত্রীর সঙ্গে কখনোই সেভাবে অন্তরঙ্গ হতে পারেনি। আসলে দুজনের পৃথিবীর মাঝে একটা আকাশের ব্যবধান।
কখনো তাদের দুজনের রুচির সামান্যতম অংশেরও মিল হয়নি। একসাথে সেই সমস্যা সমাধানের বদলে সম্পর্কটাকে তিক্ত থেকে তিক্ততর করেছে দুজনেই। শ্রমিকের চাহিদা তাই শুকনো মরুভূমির বুকে আষাঢ়ের প্রথম জলের চাহিদার মতো। বিছানার চাদরটাকে দুমড়ে মুচড়ে সে যেন একটা হিংস্র সাপদ হয়ে ওঠে। আর ঈশিতা হল সেই পাহাড়ি ক্ষেত্র, যার কাছে চেরাপুঞ্জির চরম বাড়িধারাও মাঝে মাঝে সীমিত মনে হয়। এক উগ্র মিলনের পর দুজনই যখন শান্ত হয়ে পড়েছে, বিছানায় মিলিয়ে যেতে যেতে ঈশিতা বলল, তোমার সাথে আমার আগে দেখা হয়নি কেন? অন্ধ ছেলে বলে? ঘোড়ার মতো দুই চোখ ঢাকা ছিল বলে? ঈশিতার মুখের ঠিক উপরে মুখটাকে নিয়ে এসে বলল শ্রমিক। তারপর আরো জোর দিয়ে বলল, আমি তোমাকে চাই ঈশিতা, একদম নিজের করে চাই। সেইটা পেতে আবার বাকি আছে নাকি? না, সেরকম নয়। আমি আর চামেলির সঙ্গে থাকতে পারবো না। তুমিও শুভেন্দুকে ছেড়ে দাও। কথাটা শুনেই গায়ে চাদরটাকে বুকে জড়িয়ে উঠে পড়ল সে। চলো, ওঠো তাড়াতাড়ি। কোথায়? সাইকিয়াট্রিস্টের কাছে। তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে তো, তাই। এতে মাথা খারাপের কি আছে? আমি আমার স্ত্রীর সঙ্গে থাকতে চাইছি না বলছি। তুমিও হ্যাপি নাও, অথচ হিপোক্রেসি করছো। বরং সেইটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, ইউ নো দ্যাট। কথাগুলো বলার সময় শ্রমিক ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল। তাই তার কাছে এসে গালের ওপর হাত বুলিয়ে ঈশিতা আদরের ভঙ্গিতে বলল, সোনা, আমরা শুধুমাত্র আমাদের কথা চিন্তা করতে পারি না। আমি এমন কিছু ভাবলেও শুভেন্দু সুইসাইড করবে। তাহলে ওদের কথা ভাবতে গিয়ে আমরা নিজেদের জীবনটা শেষ করে দেব, তাই তো? উত্তরে ঈশিতা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি আর পারছি না ঈশিতা, তোমাকে ছাড়া সত্যি আর থাকতে পারছি না আমি। শ্রমিকের মুখটা বুকের মধ্যে চেপে মাথার চুলে হাত বোলাতে শুরু করলো ঈশিতা। পরম আদরে মানুষের গলা এমনিতেও বুঝে আসে। শ্রমিক সেই সময়ের জন্য পুরোপুরি চুপ করে গেল বটে, তবে ওর মনের ভিতর তীব্র না পাওয়া যেন হাতুড়ি পেটাতে শুরু করলো। শুভেন্দু প্রতিদিনই প্রায় নতুন কিছু একটা খাবার জিনিস বানায়। রান্না করাটা ওর একটা শখ। কিছুদিন আগেও ঈশিতা সেই রকমারি পদের দারুণ প্রশংসা করত। ইদানিং রাতের খাওয়াটা যেন ওর কাছে একটা সাধারণ জৈবিক ক্রিয়ায় পরিণত হয়েছে। সেটা নিয়ে আলাদা কোনো আকর্ষণ একেবারেই অনুভব করে না। শুভেন্দু বলল, কিরে, চিলি চিকেনটা কেমন হয়েছে বললি না তো? ভালোই হয়েছে। তাই তো হয়, সেটা আবার আলাদা করে বলার কি আছে? ঈশিতা সাধারণ নিয়মে খেয়ে চলেছে যেন, কিন্তু এই অদ্ভুত উদাসীন উত্তরে শুভেন্দু একেবারেই দমে গেল। কোনো রকমে খাওয়া শেষ করে শুতে চলে গেল। ঈশিতা কিন্তু শুয়ে পড়ল না, স্কিন কেয়ার করতে বসল। শুভেন্দু বেশ বুঝতে পারছে টোনার লাগানোর পরে ঈশিতা হোয়াটসঅ্যাপে ডুবে গেছে। শুভেন্দুর চোখ আটকে গিয়েছিল ঈশিতার অদ্ভুত সৌন্দর্যের দিকে। অপরূপ গায়ের রঙের সঙ্গে ওর বাদামি চুলগুলো যেন পুরোপুরি মানানসই। শুভেন্দু এক দৃষ্টে তাকিয়ে আছে নিজের ভালোবাসার দিকে। প্রায় ঘন্টাখানেক পরে বিছানায় শুতে এলো ঈশিতা। ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়ে এগিয়ে গেল শুভেন্দু। বাধা দিয়ে ঈশিতা বলল, শোন না, ভীষণ টায়ার্ড লাগছে শুভ। আমার একদম এনার্জি নেই আজকে। এতক্ষণ তো তোকে দেখে সেটা মনে হয়নি। না, কারণ তখন ঘুম পাইনি, এখন পাচ্ছে। শুভেন্দু কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। কিন্তু ঈশিতার ঘুম আসতে চাইছে না, কারণ হোয়াটসঅ্যাপে শ্রমিক বলছে ও পরের দিনই ঈশিতাকে নিয়ে বোলপুরে যেতে চায়। শুভেন্দুকে আগে থেকে কিছু জানানো হয়নি, সেটা নিয়ে তো চিন্তা আছেই। ঈশিতার তার থেকেও বেশি দুশ্চিন্তা শ্রমিকের পাগলামো নিয়ে। সম্পূর্ণ অন্য জায়গায় গিয়ে একা ঈশিতাকে পেলে ওর পাগলামি যে কোন পর্যায়ে পৌঁছবে সেটা ভেবেই ঈশিতা প্রমাদ গুনতে থাকে। যদিও শ্রমিক বলছে, শুভেন্দুকে আগে থেকে জানানো তো কিছু হয়নি। তুমি মিডিয়ায় চাকরি করো, তোমার তো বোলপুরে হঠাৎ একটা অ্যাসাইনমেন্ট আসতেই পারে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই পারে। শ্রমিকের এই কথাটা যথেষ্ট যুক্তিযুক্তই লাগলো ঈশিতা।
পরের দিন সেই মতো গোলপার্কের মোড় থেকেই গাড়িতে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিল দুজনে। এমনিতেই অনেক ছুটি পাওনা হয়ে আছে, তাই অফিস না গেলেও দুদিনে এমন কিছু হবে না। আর স্বয়ং অ্যাসিস্ট্যান্ট এডিটর তো তার সঙ্গেই আছে। মনের মধ্যে এক অদ্ভুত অজানার রোমাঞ্চ ঈশিতাকে যেন তাড়া করে বেড়াচ্ছে। তার সাথে সাথেই কাজ করছে একটা একটা অপরাধ বোধ। শুভেন্দুর সাথে ছলনা করাটা ঠিক হচ্ছে না, যদিও নিজের মনকে এই বলে সান্ত্বনা দিচ্ছে পরকীয়া তো এই মুহূর্তে আর কোনো অপরাধ নয়। দুজন বিবাহিত মানুষ নিজেদের না পাওয়াগুলো থেকে যদি কাছাকাছি আসে, ভালো থাকে, তাহলে সেখানে অপরাধ কোথায়? বরং সে তো নিজেই শুভেন্দুকে একা করে দিয়ে ঘর ভাঙতে চায় না। শক্তিগড় পেরিয়ে একটা হোয়াটসঅ্যাপ করলো ও শুভেন্দুকে। একটা সার্টেন অ্যাসাইনমেন্টে বোলপুর যেতে হচ্ছে, আগামীকাল ফিরবো। বোলপুরের রুক্ষ শুষ্ক মাটি, ঝরে পড়া স্বর্ণালী সোনাঝুরির পাতা, কোপাই নদীর প্রাণ জুড়ানো হাওয়ার প্রেমে যেন উন্মাদ হয়ে উঠল ঈশিতা ও শ্রমিক। নিজেদের ফেলে আসা কৈশোর তারুণ্যের রোম্যান্টিসিজমকে তারা যেন দুজনেই ফিরে পেল একসাথে। এর মধ্যে এই পুরো সময়টা ঈশিতা একবারও যোগাযোগ করেনি শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু অবশ্য কখনোই ঈশিতাকে কাজের মধ্যে বিরক্ত করে না। এক অদ্ভুত মাদকতার মধ্যে 24 ঘন্টার বেশি সময় ধরে ডুবে রইল দুইজনে। একটা কাজ জীবনে প্রথমবার করল ঈশিতা। শুভেন্দু ছাড়া দ্বিতীয় কোনো মানুষের সঙ্গে মদ্যপান করল। নিবিড় সঙ্গমে ভরে গেল একটা দুপুর, একটা রাত, একটা আধো ঘুমের ভোর। বোলপুর থেকে ফেরার পরেই শুভেন্দুকে ছেড়ে দেওয়ার জন্য জোরাজুরি করা শুরু করলো ঈশিতাকে। ঈশিতা বুঝতে পারল তাদের দুজনের শারীরিক সম্বন্ধই বিষয়টাকে এতটা উস্কানি দিচ্ছে। তাই বিভিন্ন অছিলায় এখন সে শ্রমিকের সাথে হোটেলে যাওয়ার বিষয়টাকে এড়িয়ে যাচ্ছিল। কখনো শরীর খারাপ, কখনো ক্লান্ত লাগছে, বাড়ি যাবে, কখনো বাড়িতে কোনো অতিথি আসবে, এইসব বলে বলে শ্রমিককে ঠেকিয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কিরে, আজকে তো তাড়াতাড়ি ফিরে এলি? অন্তত আধ ঘন্টা আগে বাড়ি ফিরে কিচেনে সবজি কাটছিল শুভেন্দু। না, হাতের কপিগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই চলে এলাম। ভালো লাগছিল না। বস, কফি দিচ্ছি। দিবি, আগে আমার পাশে একটু বস না শুভ। কতদিন একটু আবোল তাবোল গল্প করি না তোর সাথে। কি হয়েছে বলতো তোর? এরকম লাগছে কেন? শরীর টরি খারাপ? এগিয়ে এসে ঈশিতার মাথায় হাত বুলালো শুভেন্দু। ঈশিতা নিজেকে একটু সামলে নিয়ে বলল, কি আবার হবে? আমার তোর সাথে সময় কাটাতে ইচ্ছা করে না বুঝি? না, আজকে প্রায় 1.5 মাস ধরে তুই এরকম করে কথা বলিসনি আমার সঙ্গে। ঈশিতা মনের মধ্যে অনেক কথা চেপে নিল। অন্তত 25টা হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর দেয়নি শ্রমিকে। এক নাগারে ফোন করে চলেছে। প্রত্যেকবার ফোনটা সাইলেন্ট করে দিচ্ছে ঈশিতা। ফোনটা ধরছিস না কেন? এমনি। ঠিক করলো পরের দিন অফিসে গিয়েই একটা না একটা হেস্তনেস্ত করবে। অনেক দিন বাদে রাত্রে বিরিয়ানি খেলো ঈশিতা ও শুভেন্দু। একটা স্বপ্নের মতো সঙ্গমে মাঝরাত পেরিয়ে গেল। আর বিশেষ ব্যাপারটা হলো, প্রায় 2 মাস বাদে ঈশিতা নিজের থেকেই শুভেন্দুর কাছে এলো। শুভেন্দু যেন প্রায় হারিয়ে যাওয়া জীবনটাকে আবার ফিরে পেল। পরের দিন অফিসে লাঞ্চ টাইমের পরে শ্রমিক এলো ঈশিতার ডেস্কের কাছে। কোনো রকম সামাজিক লাজলজ্জার ধার না ধরে বলল, সিস্টেম বন্ধ করো এক্ষুনি, আমরা বেরোবো। ঈশিতা একটুও কোনো আপত্তি করল না। ওর নিজেরও বেশ কিছু কথা পরিষ্কার জানিয়ে দিতে হবে শ্রমিককে। গাড়ির মধ্যেই শ্রমিক শুরু করলো, আমাকে অ্যাভয়েড করে পার পাবে ভেবো না। অ্যাভয়েড করতে হলে অফিসে কমপ্লেন করতাম, তোমার সাথে এইভাবে বেরিয়ে আসতাম না। অফিসে কমপ্লেন করলে তোমার নিজের পজিশনটা কোথায় থাকতো? কি বলতে চাও পরিষ্কার করে বলো। এই এই, আমার সাথে গেম খেলতে গেলে না জাস্ট মেরে ফেলবো তোমাকে। লাশ খুঁজে পাবেন ওই ন্যাকা চৈতন্য শুভেন্দু। শ্রমিক সেনগুপ্তকে চেনো না শালা। ভয় না তুমি অন্য কাউকে দেখাবে। পুরো অন্ধকার রাস্তায় যে মেয়ে একা বেরিয়ে পড়ে উত্তরবঙ্গ থেকে কলকাতার পৃথিবীতে ঝাঁপ দেবে বলে, তাকে ভয় রেখে কোনো লাভ নেই শ্রমিক। শ্রমিকের চিৎকারের পরপরই ঈশিতার ঠান্ডা অথচ দৃঢ়ভাবে বলা কথাগুলোতে শ্রমিক যেন হঠাৎ কথার খেই হারিয়ে ফেলল। বেশ কয়েকবার ব্যস্ত হয়ে মাথা নাড়ল,
কিন্তু কথা গুছিয়ে উঠতে পারছিল না। তারপর কি একটা কথা বলতে যাচ্ছিল, ঈশিতার একটা কথায় পুরো থতমত খেয়ে থেমে গেল। আমি তোমাদের হাউস ছেড়ে দিচ্ছি, রেজিগনেশন আমি রাতে মেল করে পাঠিয়ে দেবো। শমিক কি একটা বলতে যাচ্ছিল, ঈশিতা আবার ওকে থামিয়ে দিয়ে বলে উঠল, যদি মনে করো অ্যাডভান্স নোটিশ না দেওয়ার জন্য কারেন্ট মান্থে স্যালারি ক্লিয়ার করবে না, করতে হবে না। শমিক পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। কিছুটা রাগে, বেশিরভাগটা বিস্ময়ে। ওরা দেখতে দেখতে রাসবিহারী মোড়ের সামনে চলে এসেছিল। ব্যাস এই পর্যন্তই, গাড়িটা বাঁদিকে সাইড করো। কোনো কথা না বলে গাড়ি থামালো শমিক। বাদবাকি রাস্তাটা খুব ধীর গতিতে হেঁটে বাড়ি ফিরল ঈশিতা। চোখ দুটো জ্বালা করছে সাংঘাতিক একটা মন চাপা কষ্টে। ইচ্ছে করছিল ডুকরে কেঁদে উঠতে। অনেক চেষ্টা করে নিজেকে সামলে নিল। শমিককে ও ভালোই বেসেছিল, কিন্তু নিজের বিচার বুদ্ধি ওকে একটা সীমানার কাছে গিয়ে আটকে নিয়েছে। যা করেছে সেটা সব দিকটা ভেবেই করেছে ঈশিতা, তা নিয়ে ওর মনে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু বেশ কতগুলো টাটকা স্মৃতি যেন কান্না হয়ে গলার কাছে আটকে আসছে। স্মৃতিগুলো ছেঁড়া ছেঁড়া, কিন্তু একেবারেই আবছা নয়, একেবারে হোঁচট খাওয়ার মতো জীবন্ত। মনে হচ্ছে এক মুহূর্ত আগে পর্যন্ত যেটাকে ভীষণ স্বাভাবিক বলেই জানত, সেটাই যেন হঠাৎ করে স্মৃতির অ্যালবামে চলে গেছে। ঈশিতার মনে তার নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো দ্বন্দ্ব নেই বটে, কিন্তু শমিকের আচরণ ওকে যথেষ্ট দুশ্চিন্তায় রেখেছে। সবথেকে বেশি যেটা ভাবাচ্ছে তা হলো শেষ দিকটায় শমিকের একেবারে চুপ করে যাওয়াটা। সে যে কি করতে চলেছে ঈশিতা কিছুতেই বুঝে উঠতে পারছে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মনেই বলে উঠল, তুমি ভালো থেকো শমিক, আর পাগলামি করো না প্লিজ। ঝরঝর করে জল পড়তে শুরু করলো চোখ থেকে। বাড়িতে ঢুকে শোয়ার ঘরে অনেকক্ষণ কাঁদল ঈশিতা। শুভেন্দু ফিরতে অনেকটা দেরি আছে তখনও। ফোনটা সুইচ অফ করে দিল। কিচ্ছু ভালো লাগছিল না তখন। ঈশিতা নিজেও জানে না ও কখন যেন অচেতন হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙল একেবারে শুভেন্দুর ডাকে। ইতিমধ্যে শুভেন্দু এসে ফ্রেশ হয়েছে, দুজনের জন্য কফি বানিয়েছে। তারপর ডাকতে এলো ঈশিতাকে। এই ঈশিতা, ঈশিতা ওঠ, কি কখন থেকে ঘুমিয়েই যাচ্ছে। উফ, এই ঈশিতা ওঠ। হ্যাঁ, কে? ও তুই? ঈশিতার চোখ মুখ ফোলা দেখে শুভেন্দু কপালে হাত দিয়ে বলল, কি হয়েছে, কি শরীর খারাপ লাগছে? একদম ঠিক আছে। একটা নকল হাসি হেসে কথাটা বলল ঈশিতা। কফি নিয়ে সোফায় পাশাপাশি বসলো দুজনে। টিভিতে ক্রিকেট খেলা চলছিল। ঈশিতার পছন্দের জন্যই শুভেন্দু চ্যানেলটা ঘোরাতে যাচ্ছিল। বাধা দিয়ে ঈশিতা বলে উঠল, থাক, এটাই চলুক। শুভেন্দু হাঁ হয়ে গেল ঈশিতার কথা শুনে। আসলে মাথার মধ্যে যখন সম্পূর্ণ অন্য একটা যুদ্ধ ভয়ঙ্করভাবে ক্রিয়া করে চলেছে, তখন চোখের সামনে নতুন কোনো ঘটনা দেখলে মস্তিষ্ক সেটা নিতে পারে না, মাথা যন্ত্রণা করে। তার থেকে নির্ভেজাল ক্রিকেট খেলাই ঢের ভালো। অবাক হয়ে গেলি যে? অন্যদিন তো আমার পছন্দের চ্যানেল চলে, আজ না হয় দুজনে ক্রিকেট খেলাই দেখি। ঘড়ির কাঁটা হেলতে তুলতে একটা সময় 9-এর ঘর ছুঁল। খাবার টেবিলে বসে ঈশিতাই প্রথম কথা বলল, শোন না, তোকে না জানিয়েই একটা কাজ করেছি আজ। চাকরিটা ছেড়ে দিলাম, বুঝলি? শুভেন্দুর মুখ অব্দি খাবারটা পৌঁছালো না। হাতটা তার আগেই থেমে গেল, যদিও তার গলার স্বরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ পেল না। হঠাৎ? দেখ, আমার কোনো কাজই যেন ওদের পছন্দ হচ্ছে না। অনেক দিন ধরেই ঠোকাঠুকি লাগছিল, তাই আজ জানিয়ে দিয়েছি। বেশ করেছিস। ঈশিতা চুপ করে বসে রইল বেশ খানিকক্ষণ। ভেবে দেখল শমিক জীবনে আসার আগে ও কখনো শুভেন্দুকে কোনো মিথ্যে বলেনি। এই ব্যাপারটা খুব অল্পতে মিটে গেলেও ঈশিতার মনের মধ্যে যেন ছটফট করছিল। বারবার মনে হচ্ছিল এত সহজে হয়তো সে নিস্তার পাবে না। ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে ওর আগে, ঝড়ের আগে শান্ত সমুদ্রের মতো।
ফ্ল্যাটে ঢোকার মুখেই শুভেন্দুর বুকটা ছ্যাদ করে উঠল। ঈশিতা আজ থেকে অফিসে যাবে না, ও জানে। অফিস থেকেও বেশ খানিকটা আগেই ফিরে এসেছে শুভেন্দু, কিন্তু ঘরের দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। আঁতকে উঠল, কারণ ঈশিতা দরজা জানলা বন্ধ করার ব্যাপারে ওর থেকে অনেক বেশি সিরিয়াস। বাইরের ঘরে কেউ নেই দেখে শুভেন্দু দুবার জোরে ডাক দিল, ঈশিতা, ঈশিতা। হঠাৎই নজর গেল বেডরুমের দরজাটার দিকে। সেটা ভিতর থেকে বন্ধ। সন্ধ্যা 5:30টার সময়, যেটা কোনোভাবেই হওয়ার কথা নয়। ভীষণ উৎকণ্ঠাতে দরজাটা ধাক্কাতে শুরু করলো শুভেন্দু। ঈশিতা, এই ঈশিতা, ঈশিতা দরজা খোল, ঈশিতা, এই ঈশিতা, ঈশিতা। কি হলো কি? না, ভিতরের থেকে কোনো শব্দ পাওয়া গেল না। তবে শুভেন্দুর চিৎকারে উল্টো দিকের এবং সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাট থেকে প্রায় 4-5 জন চলে এসেছে ওদের ড্রয়িং রুমে। ঈশিতা দরজা খোল, ঈশিতা। সকলেই একমত হলে এই ঈশিতা। দরজা ভেঙে ফেলা উচিত। যদিও তার মধ্যে উল্টো দিকের ফ্ল্যাটের চৌধুরী বাবু এবং 3 তলার মিস্টার বাসু এই কাজ করতে রাজি হলেন না। না না, কিছুতেই দরজাটা ভাঙা উচিত হবে না। ঠিক বলেছেন, কারণ এটা পুলিশের ব্যাপার। প্লিজ প্লিজ, আপনারা মানা করবেন না। আমাকে দেখতে হবে ঈশিতা ঠিক আছে কিনা। প্লিজ দরজাটা ভাঙতে দিন, প্লিজ। শেষ পর্যন্ত সিকিউরিটি রবি আর শুভেন্দু বারবার করে ধাক্কা দিয়ে দরজাটা ভাঙল। ভিতরে ঢুকেই গায়ের রক্ত হিম হয়ে গেল সকলে। শুধুমাত্র শুভেন্দু দৌড়ে গিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়া ঈশিতার দেহটা তুলে ধরল। না, লাভ হলো না কিছু। অন্তত 4 ঘন্টা আগে মারা গেছে ঈশিতা। ঈশিতা, ঈশিতা। ইন্সপেক্টর মঞ্জুশ্রী পাণ্ডে একবার ভালো করে চক্কর লাগালেন ঝুলে থাকা দেহটাকে কেন্দ্র করে ঘরের চতুর্দিকে। পুরো এক চক্কর ঘুরে আসতে প্রায় 10 মিনিট সময় লাগলো। তারপর খুব আলতো করে হাত রাখলেন খাটে বসে থাকা শুভেন্দুর কাঁধে। এতক্ষণ মাথা নিচু করেছিল শুভেন্দু। আস্তে আস্তে মুখ তুলে তাকালো ইন্সপেক্টর পাণ্ডের দিকে। আপনি কি এখন কথা বলতে পারবেন? আমাকে পারতেই হবে। আমার ঈশি কেন সুইসাইড করলো সেটা জানতেই হবে আমাকে। আরে দাঁড়ান দাঁড়ান, কেসের ওপর কোনো স্টেটমেন্ট চাপিয়ে দেবেন না। হ্যাঁ, আত্মহত্যা করলে কিন্তু ভীম আর ক্ষয় না। আর তাছাড়া একজন 5 ফুটের মহিলা পাখা অবধি কি করে পৌঁছালেন? উনি কি পাখায় ফাঁস লাগিয়ে লং জাম্প প্র্যাকটিস করছিলেন নাকি? হ্যাঁ, এই আপনারা না গল্পটাও ঠিক মতো সাজাতে পারেন না। আপনি কি বলছেন কি? আমি গল্প সাজাবো মানে? ঈশিতা আমার কাছে কি আপনি জানেন? না, জানি না। কেন? আমি কি আপনাদের কলেজের বন্ধু নাকি? কেস স্টাডি না করলে জানবো কি করে? হ্যাঁ, তাহলে সেটাই করুন। আমি কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছি। এরা সবাই দেখেছেন। এরা সবাই আপনাকে অফিস থেকে ফিরতে দেখেছেন? না, মানে ঠিক তা দেখেননি। কিন্তু আমি দেখেছি। আপনি? হ্যাঁ শুভেন্দুবাবু, আমি। মেন গেটের সিসিটিভি ফুটেজ আমার চেক করা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বডি পোস্টমর্টমে নিয়ে যাওয়ার জন্য লোক এসে গিয়েছিল। দেখুন, এই মুহূর্তে আমি আপনাকে বিরক্ত করতে চাইছি না। আপনি আগে নিজেকে একটু সামলে নিন, আর এদিকে যা যা ফর্মালিটিস আছে সেগুলো সব মিটিয়ে নিন, তারপর না হয় কথা বলা যাবে। ঘরের বাদবাকিরা বেরিয়ে যাচ্ছিলেন। বাধা দিয়ে পাণ্ডে বলে উঠলেন, তবে হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। সকলেই এই কথাতে থমকে দাঁড়িয়ে গেলেন দেখে তিনি আবার বললেন, এখানে নয়, আমি আপনাদের ঘরেই আসছি, তবে আলাদা আলাদাভাবে। প্রথমেই পালা উল্টো দিকের ফ্ল্যাটের মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। তাদের একমাত্র মেয়ে বিয়ের পর ব্যাঙ্গালোরে থাকে। আচ্ছা, গতকাল রাত্রে ওদের ফ্ল্যাটে কোনো অশান্তির শব্দ পেয়েছিলেন? কই না তো, কখনো না। আসলে ওরা ভীষণ শান্ত এবং চুপচাপ। কখনোই ওদের ফ্ল্যাট থেকে বলার মতো সেরকম কোনো শব্দ পাওয়া যায় না।
উত্তরটা দিলেন মিসেস চৌধুরী। আর না বলার মতো শব্দ, মানে কিছু শুনতে পেলে সেটা বলুন। মানে এই ধরুন গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত। মিসেস চৌধুরী এবার শূন্য পথে ভাবতে শুরু করলেন। মিস্টার চৌধুরী এবার বলে উঠলেন, ও হ্যাঁ, তখন সকাল 9টা কি 9:30 হবে। আমি তো স্নান করছিলাম, তখন ওদের বেডরুমের দিক থেকে গানের আওয়াজ ভেসে আসছিল। কেউ কি গান টান গাইছিল নাকি? না, স্পিকারে রবীন্দ্রসঙ্গীত চলছিল। ওই কি যেন, তুমি নব নব রূপে এসো প্রাণে। বাবা, একেবারে গীতাঞ্জলি। রবীন্দ্রসঙ্গীত শুনে নতুন জীবন ফিরে পাওয়ার অনেক উদাহরণ শুনেছি বা চোখেও দেখেছি, কিন্তু খোদ গীতাঞ্জলি শুনে সুইসাইড করতে যাওয়ার কথা তো এই প্রথমবার শুনলাম। কর্তা এবং গিন্নি করুণ মুখে তাকিয়ে আছেন মঞ্জুশ্রী পাণ্ডের দিকে। বাই দ্য ওয়ে, আপনাদের নামটা জানা হয়নি। আমি প্রণব, ও মাধবী। আচ্ছা, আমরা এবার ফ্রি তো? আপনাদের আটক কখন করা হয়েছে? শুধু প্রতিবেশী হিসেবে কয়েকটা কথা জিজ্ঞেস করতে হয়, তাই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুনুন, এটাকে ঠিক জোর বলে না, বুঝলেন? ঠিক আছে, আজ তাহলে উঠি। অস্বাভাবিক যদি কিছু চোখে পড়ে তাহলে জানাবেন, হ্যাঁ? পরের গন্তব্য পরের তলায় বাসু পরিবার। মঞ্জুশ্রী কিছু জিজ্ঞাসা করার আগে এই মিসেস বাসু বলে উঠলেন, হ্যাঁ, আমি আজকে ওই দুপুর 12টার সময় ওদের ফ্ল্যাটে একটা লোককে আসতে দেখেছি। আচ্ছা, এর আগে কখনো লোকটাকে দেখেছিলেন? না তো, লোকটা যেন কীরকম তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমি জিজ্ঞাসা পর্যন্ত করলাম কাউকে খুঁজছেন কি না, উত্তর দিল না। তোমাকে আমি এরকম একা বেরিয়ে অপরিচিত লোকের সাথে কথা বলতে বারণ করেছি না কেয়া? এই তুমি চুপ করো তো। তার আগে বা পরে কাউকে বেরোতে বা ঢুকতে দেখেছেন ওই ফ্ল্যাটে? হ্যাঁ, তার 1-1.5 ঘন্টা আগেই তো ঈশিতাই ফিরলো বাজার করে। বাজার থেকে ফিরছেন সেটা কি করে বুঝলেন? হ্যাঁ, হাতে স্পেন্সারের ব্যাগ ছিল তো। মঞ্জুশ্রী এবার একবার বাসু পরিবারের ফ্ল্যাটটার চারিদিকে নজর বোলালেন। তারপর মুচকি হেসে তাকালেন ঘরে উপস্থিত এসআই জানার দিকে, যার অর্থ হলো এমন জীবন্ত সিসিটিভি থাকতে আর আলাদা করে ক্যামেরা বসানোর কি দরকার। তারপর আবার মিস্টার অ্যান্ড মিসেস বাসুর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা যাই হোক, শেষ প্রশ্নটা তাহলে এবার করে ফেলি। এই কর্তা গিন্নিকে আপনাদের কেমন লাগতো? ওরা তো বিয়ে করেনি, আপনি জানেন না? কি জানবো? ওই লিভ ইন না কি যেন ওটা করতো। যত সব নষ্টামির কাণ্ড, জঘন্য একেবারে বাবা রে, জঘন্য। এরকম কিছু হবে আমি জানতাম, বিশ্বাস করুন। বাহ, আপনি জানতেন বুঝি? মঞ্জুশ্রী যেন মজা পাচ্ছেন মিসেস বাসুর কথায়। কেয়া, কি বলে যাচ্ছ কি তুমি আবল তাবল? কেয়া বাসুর কথায় যে যুক্তি খুব একটা ছিল না সেটা মঞ্জুশ্রীও জানতেন। বাকি রইল শুধু সিকিউরিটি রবি, যার এই বিল্ডিংয়ে ঘর থাকা সত্ত্বেও সে এখন আর এখানে থাকে না। ওকে নয় পরের দিন ভালো করে বুঝে শুনে নেওয়া যাবে। আগে দরকার পোস্টমর্টেম রিপোর্ট, আর আজ যা যা নতুন জানতে পারা গেল তার একটা সঠিক লাইন আপ। গাড়িতে ফিরতে ফিরতে মঞ্জুশ্রী বললেন, জানাবাবু, পুরোটা নোট করেছেন তো? হ্যাঁ ম্যাডাম। তাহলে আগামীকাল সকালের মধ্যে ভালো করে একটা গরুর রচনা লিখে আনবেন, কেমন? এত দীর্ঘ রাত শুভেন্দুর জীবনে আর কখনো আসেনি। নিজের সব থেকে কাছের মানুষটা আজ আর নেই। সারা ঘরে ছড়িয়ে আছে তার গন্ধ, স্পর্শ, স্মৃতি। কান্নাও যেন গলার কাছে এসে পথ হারিয়ে ফেলেছে। হঠাৎ একটা তীব্র শব্দে চমকে উঠল শুভেন্দু। ওহ, বড় কষ্ট শুভ, বড় কষ্ট। ঈশিতা নিজের কষ্টের কথা বলছে। আতঙ্ক, বেদনা আর বিস্ময়ে চমকে উঠল শুভেন্দু। দরদর করে ঘামছেও। ইন্টারোগেশন রুমের ভেতর হলুদ তীব্র আলোর নিচে বসিয়ে মঞ্জুশ্রী শ্রমিককে কথাটা বললেন। পার্কিং লটে, এমনকি বিল্ডিং এর সিঁড়িতে পর্যন্ত আপনার কহি বা সিগারেট টুকরো পাওয়া গেছে। শ্রমিকের মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যেতে শুরু করে।
বুঝতে পারে ঈশিতার মৃত্যুতে ও পুরোপুরি ফেঁসে গেছে। আর শেষ কয়দিনে ওদের মধ্যে যা কিছু হয়েছে সেটা যদি জানাজানি হয় তাহলে ওর ওপর সন্দেহ হওয়াই স্বাভাবিক। আর জানাজানি যে হবেই সে ব্যাপারেও একেবারে নিশ্চিত হয়েই বলা যায়। আপনি আমার সঙ্গে এরকম ক্রিমিনালের মতো ট্রিটমেন্ট করতে পারেন না। আমি প্রথম সারে স্যাটেলাইট চ্যানেলের একজন সাব এডিটর। আমি কতটা খারাপ ট্রিটমেন্ট করতে পারি সেটা আপনার কল্পনারও বাইরে। আপনার ওসব তেজ না নিজের খবরের অফিসে দেখাবেন, বুঝেছেন? আর শুনুন, আপনার ওপর এলিগেশনটা কোনো চুরি ছ্যাচরামি নয়, মার্ডারের। তাই আপনি যত লুজ স্টক কম করবেন ততই আপনার পক্ষে ভালো। মঞ্জুশ্রীর চিৎকারে শ্রমিক যেন বেশ খানিকটা দমে গেল। ঈশিতার পুরো চ্যাট বক্স ডিলিট করা কেন? কি মনে করেছেন আপনি বাদে পৃথিবীর সবাই ভীষণ বোকা? আমি ঈশিতাকে মারিনি। আমি ওকে ভয় দেখাচ্ছিলেন, সংসার ছাড়ার জন্য জোরও করছিলেন কি, তাই তো? শ্রমিক ধীরে ধীরে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শ্রমিকবাবু, এর জন্য যদি তিনি আত্মহত্যা করে থাকেন তাহলেও দোষটা আপনার ওপরেই পড়বে, সেটা কি আপনি জানেন? শ্রমিক এবার ভীষণ অসহায়ভাবে তাকালো ইন্সপেক্টর পান্ডের দিকে। দাঁড়ান, ভয় পাওয়ার মতো এখনই কিছু হয়নি। আমি আপনাকে এখন অ্যারেস্ট করছি না, আগে পুরো তদন্তটা শেষ করি। গলা টিপে মেরে পাখার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর তার ওপর পায়ের ধমনীটাও কেটে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? চোখ বন্ধ করে সামান্য শিউরে উঠল শ্রমিক। সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন ইন্সপেক্টর মঞ্জুশ্রী পান্ডে। তারপর বললেন, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। অফিসেও জয়েন করতে পারেন, অসুবিধা নেই। তবে কলকাতার বাইরে কোথাও যেতে হলে কিন্তু ইনফর্ম করবেন। আর শুনুন, ডাকা মাত্র কিন্তু থানায় উপস্থিত হবেন। তখনকার মতো থানা থেকে বেরিয়ে প্রিন্সেপ ঘাটের দিকে গেল শ্রমিক। পাখার থেকে ঝুলে পড়া ঈশিতার ওই রূপটা কিছুতেই ভুলতে পারছিল না, মন থেকে কিছুতেই সরতে চাইছিল না শেষ দিন সকালে বলা কথাগুলো। আমি তোমার থেকে ফাইনালি জানতে চাইছি, তুমি আমার কাছে পার্মানেন্টলি চলে আসবে কি আসবে না? এক কথা আমি বারবার করে বলি না শ্রমিক, আর একবারও বিরক্ত করলে না ব্লক করে দেব। তুমি ভেবো না আমাকে এইভাবে গায়ের থেকে ঝেড়ে ফেলে তুমি বেঁচে যাবে। কেন, কি করবে তুমি? শোনো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। আমি ওসব বাচ্চাদের মতো ভয় দেখাই না, বুঝলে? তোমার আর আমার ইন্টিমেট প্রচুর ছবি আমার কাছে আছে, সেগুলোকে জাস্ট সোশ্যাল করে দেব। বাড়াবাড়ি করো না শ্রমিক, ভয় তুমি অন্য কাউকে দেখাবে। ভয় ভয় আমি দেখাচ্ছি না, আমি সত্যিই তাই করব। শোনো, তোমার যা মনে হয় করতে পারো, আমার জাস্ট কিচ্ছু যায় আসে না। জয় আসে কিনা তখন দেখতে পাবে। আজ দুপুরবেলা আসছি আমি তোমার ওখানে, তারপর না হয়। কিন্তু তারপরেই ফোনটা কেটে গেল। শ্রমিকের ফোন এই মুহূর্তে মঞ্জুশ্রী পান্ডের জিম্মায়। ঈশিতা ও তার ঘনিষ্ঠ ছবি সব সেখানেই আছে। পরপর অনেকগুলো সিগারেট খেল গঙ্গার পাড়ে দাঁড়িয়ে। তারপর বাড়িতেই ফিরে গেল শ্রমিক। চামেলি চা করে নিয়ে এলো। চামেলির সাথে সম্পর্কটা এই 1-2 দিন যেন অনেকটা স্বাভাবিক হয়ে গেল। চেয়ারে বসে মাথাটা পিছন দিকে হেলিয়ে দিয়েছিল শ্রমিক। চুলের মধ্যে হালকা আঙুল বুলিয়ে চামেলি বলল, তুমি এত দুশ্চিন্তা করছো কেন বলো তো? তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে কিচ্ছু হবে না। শ্রমিক কেমন একটা অবাক হয়ে তাকালো। আমার সাথে ঈশিতার সম্পর্কের কথা তুমি জানো? জানি, খানিকটা। কি করে জানলে? তোমাদের দুজনকে ফোনে কথা বলতে শুনেছি, আর তুমি স্নানে গেলে তোমার ফোনটাও ঘেঁটে দেখেছি। শ্রমিক যেন কেমন অপরাধীর মতো মাথাটা নিচু করে নিল। তোমার ঘেন্না করে না আমাকে? ঘেন্না নয়, তবে খুব রাগ হয়েছিল। কিন্তু কি আর করব, হাজার হলেও স্বামী তো। আর কোনো কথা বলল না চামেলি। খালি চায়ের কাপ প্লেটটা নিয়ে চলে গেল সেখান থেকে। এক চরম অপরাধ বোধ গ্রাস করতে শুরু করলো শ্রমিককে। নিজের স্ত্রীর প্রতি দায়বদ্ধতা সে নিজে কোনোদিন সেইভাবে পালন করেছে কিনা, সেই ভাবনাটাই যেন সব থেকে বেশি করে মনের মাঝে উঁকি দিতে শুরু করলো। আজ আর অফিসে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। দুপুরের খাওয়া সেরে সবে একটু বিছানায় গা এলিয়ে দিয়েছে শ্রমিক। আর তখনই বেজে উঠল ফোনটা। থানার থেকে ফোন।
ফোন করেছেন সাব ইন্সপেক্টর অনিন্দ জানা। এখনই হাজিরা দিতে হবে আলিপুর থানায়। আবার মুখোমুখি ইন্সপেক্টর পান্ডে। প্রত্যক্ষদর্শীরা বলছে ওই দিন 12:30 থেকে 1টার মধ্যে আপনাকে ওই বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। বলুন তো কথাটা সত্যি কি না? আর একটা মিথ্যে কথা বললে কিন্তু আরও বেশি জালে জড়িয়ে পড়বেন। বলুন আপনি ওখানে গিয়েছিলেন কি না? হ্যাঁ, আমি গিয়েছিলাম। ঈশিতাদের ফ্ল্যাটের দরজা খোলা ছিল, এমনকি বেডরুমের দরজাও। আমি সেখানে যাই, গিয়ে দেখি পাখার থেকে ঈশিতার দেহটা ঝুলছে। দুটো চোখ আর জিভটা ভয়ঙ্করভাবে বেরিয়ে এসেছে। তারপর আমি দৌড়ে পালিয়ে আসি। আসার সময় বেডরুমের দরজার লক আমি টেনে দিয়ে এসেছিলাম। যদিও সিকিউরিটি এই ছেলেটা গেটে ছিল না, আমার মনে হচ্ছিল ওপরের তলার ভদ্রমহিলা যেন আমাকে দেখে ফেলেছেন। দেখুন, আমি খুন করিনি, আমি খুন করিনি ঈশিতাকে। আমি খুন করি। দেখুন, আপনার বিরুদ্ধে যদি আর একটাও প্রমাণ পাই না, আপনাকে অ্যারেস্ট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার কাছে। আচ্ছা শ্রমিকবাবু, ভর দুপুরবেলা কি করতে গিয়েছিলেন ওখানে? অন্যের বউয়ের সাথে সাপ লুডু খেলতে? এই অন্যের বউ কথাটাতেই যেন আগুন জ্বলে উঠল শ্রমিকের মনে। কিন্তু সে কোনো কথা না বলে মাথা নিচু করে নিল। আর একটিও কথা খরচা না করে ইন্সপেক্টর পান্ডে ঈশিতার ফ্ল্যাটে যান। শুভেন্দু নিজের হাতে চা করে চেয়ারে বসতে যাচ্ছিল। আর এক কাপ চা বানিয়ে নিন। মঞ্জুশ্রীর হঠাৎ কথায় চমকে গেল শুভেন্দু। আপনাদের সিকিউরিটি রুমটা দেখতে এসেছিলাম। জানেন সেখানে কি পেয়েছি? স্ট্রেটনিং করা একটা চুলের উইগ। মনে হলো হয়তো আপনার কাজে লাগতে পারে। আমার? ওহ না না, আপনার তো শেষ হয়ে গেছে, মানে কাজ। আপনি কি যা তা বলছেন? ওটা আমি বলেই থাকি। কথাটা বলেই তার ঘরটা আবার ঘুরে ফিরে দেখলেন মঞ্জুশ্রী। একটা বিশেষ জায়গায় তার চোখটা আটকে গেল। আচ্ছা, আপনাদের বেডরুমের এই বিশেষ জানলাটায় আর কোনো গ্রিল নেই কেন বলুন তো? কেমন যেন ট্রেনের কামরার এমার্জেন্সির এক্সিটের মতো দেখতে। হ্যাঁ, ওটা ঠিক লাগানো হয়ে ওঠেনি। লাগানো হয়নি, অথচ দেখুন জানলার বিটে স্ক্রুয়ের গর্তগুলো কিন্তু দিব্যি আছে, আর বেশ টাটকা। হ্যাঁ আচ্ছা শুভেন্দুবাবু, রিসেন্ট কোনো চুরি টুরি হয়েছে নাকি? চুরি? ওই না তো। না, পাশে আবার রেন ওয়াটার পাইপ, তো তাই বলছিলাম। মানে চোরের উঠে আসার জন্য কিন্তু একদম আইডিয়াল। বেশ, আর চলি তবে। বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন মঞ্জুশ্রী। চায়ের কাপ হাতে সেদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শুভেন্দু। অনিন্দ জানা গাড়ি চালাচ্ছেন আলিপুর কোর্টের রাস্তা দিয়ে। চোখে মুখে তীব্র উত্তেজনা মঞ্জুশ্রীর। আজ যেন তিনি একটা আলোর রেখা দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে একজন ভিজে বিড়াল সেজে রয়েছে। আজ তাকে খাঁচায় ভরার পালা। হঠাৎ বিপরীত দিক থেকে একটা মোটর বাইক তেড়ে আসছে তাদের গাড়ি লক্ষ্য করে। জানা বাবু, গাড়ির নাম্বারটা নিন। কথাটা বলতে বলতে একটা ভীষণ ভারী কিছু আঘাত লাগলো মঞ্জুশ্রীর মাথায়। গাড়ির ড্যাশবোর্ডের উপর লুটিয়ে পড়ল মাথাটা। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে উঠল। ম্যাডাম 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 উঠুন ম্যাডাম। কিন্তু সেই মুহূর্তে কোনো জ্ঞান ছিল না ইন্সপেক্টর পান্ডে। থানাতেই মঞ্জুশ্রীকে নিয়ে এলো জানা। বেশ কিছুক্ষণ শুশ্রূষার পর জ্ঞান এলো মঞ্জুশ্রীর। থানার ডাক্তার সৌরভ বসু বললেন, খুব ভাগ্যের ব্যাপার চোখটাতে আঘাত লাগেনি, আর কোনো স্টিচও পড়েনি। আপনি বরঞ্চ আজকের দিনটা এখানে একটু বিশ্রাম করে নিন। মঞ্জুশ্রী কি ভাবলেন তা জানা নেই, কিন্তু পরবর্তীতে বললেন, আমিও ঠিক এটাই চাইছিলাম। আপনি কি আঘাত পাওয়ার সময় কাউকে দেখতে পেয়েছিলেন ম্যাডাম? না, আমি তো কাউকে দেখিনি, তবে একটা গন্ধ পাবো বলে আশা করেছিলাম, তো পাইনি। কিসের গন্ধ ম্যাডাম? সিগার জানা বাবু,
কহিবাসীকার। আর কোনো কথা না বলে চেয়ারের পিছনে মাথাটা হেলিয়ে দিলেন মঞ্জুশ্রী। কোনো প্রশ্ন করে লাভ নেই বুঝতে পেরে অনিন্দ্য জানা চুপ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ কিছু একটা চিন্তা করে মঞ্জুশ্রী ঘর থেকে বেরিয়ে গেলেন। সাথে নিলেন নিজের টুপি আর সার্ভিস জিপের চাবি। অর্থাৎ সঙ্গে করে আর কারোকে নিতে চাইছেন না মঞ্জুশ্রী পাণ্ডে। গাড়ি গিয়ে থামল সোজা নাকতলাতে। এই থানার চা খেয়ে খেয়ে একেবারে মুখে চড়া পড়ে গেছে। আপনার গিন্নিকে একটু চা করতে বলুন তো। হঠাৎ ঘরে ঢুকেই এই ধরনের একটা কথায় প্রায় হকচকিয়ে গেল শ্রমিক। সে কি, অফিস কাছারি কামাই করে বাড়িতেই বসে আছেন? চাকরিটা খোয়ানোর ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, সকাল থেকে মদের নেশায় বুঁদ হয়েছিল শ্রমিক। তার ভিতর দিয়ে কি যাচ্ছে সেটা একমাত্র সেই জানে। খুব বিরক্তি সহকারে বলল, আপনিও তো সব কাজ বাজ ছেড়ে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছেন, তো মাথাটা ফাটালেন কি করে? ও বাবা, এ তো দেখছি বুলি ফুটেছে। জেনে রাখুন, আমার উপর অ্যাটাক হয়েছে। ব্যাপারটা না এবার একটু পার্সোনাল হয়ে গেছে, বুঝলেন? তাই দেখছেন না কাউকে সঙ্গে আনিনি। আমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? খামোকা পুলিশের ওপর অ্যাটাক করতে যাবো কেন? সে আপনি করুন বা আপনার কোনো চামচা জানিয়ে দেবেন। 24 ঘন্টা, ঠিক 24 ঘন্টা লাগবে ওর হাতে আমার হাত করা পড়াতে। আপনি যার হাতে যা খুশি পড়ান, আমার এখানে এলেন কেন? ওমা, বললাম যে চা খেতে। এই আপনার স্ত্রীকে একটু বলুন। ওটা আর বলতে হবে না, বাড়িতে অতিথি এলে ওটুকু আমার হাতের কাছে তৈরিই থাকে। অবাক হয়ে চামেলির দিকে তাকালেন মঞ্জুশ্রী। গৃহস্থ বাড়ির একজন আদর্শ গৃহবধূ। আজকে নোনতা মিষ্টি কিচ্ছু খাবো না ম্যাডাম, কাজটা শেষ করি, তারপর কিন্তু আপনার বাড়িতে বসে মিষ্টির কম্পিটিশন করব। হ্যাঁ, কথাটা বলেই উঠে পড়লেন ইন্সপেক্টর পাণ্ডে। আরে অ্যাটলিস্ট চাটা খেয়ে যান। কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলেন মঞ্জুশ্রী। ফোন করলেন অনিন্দ্যকে। জানাবাবু, আজ আমাকে আর একটুও বিরক্ত করবেন না। হ্যাঁ, আর আপনি নিজেও যান, বাড়ি গিয়ে একটু বিশ্রাম টিশ্রাম করুন, আগামীকাল অনেক দৌড়ঝাঁপ আছে। রাত্রিগুলো যেন এখন এই ফ্ল্যাটে বিভীষিকা হয়ে উঠেছে শুভেন্দুর কাছে। প্রতিটা সময় মনে হয় যেন ঈশিতা ওর সামনেই ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ ওর সারা শরীর কেঁপে উঠল সরু একটা তীক্ষ্ণ গলার আকুতিতে। ও কি কষ্ট শুভ। শান্ত বিল্ডিংটা যেন কেঁপে উঠল সেই আওয়াজে। প্রথমবার শব্দটা পাওয়ার পর কান পেতে আরেকবার শুনল শুভেন্দু। মধ্যরাত্রে অনেকটা দূর থেকে কুকুরের চিৎকার ভেসে আসছে। আরো একবার শুভেন্দু স্পষ্ট শুনতে পেল, ও কি কষ্ট শুভ, খুব কষ্ট। কে কে আপনি? দরদর করে ঘামছে শুভেন্দু। আওয়াজটা নিচ থেকে আসছে, ধীরে ধীরে নামতে শুরু করলো সিঁড়ি দিয়ে। আলোটাও জ্বালালো না। আওয়াজটা আসছে নিচের সিকিউরিটি রুম থেকে। ধীরে ধীরে সেই দিকেই পা বাড়ালো শুভেন্দু, কিন্তু ঢুকেই প্রায় আঁতকে উঠল সে। স্ট্রেটনিং করা চুল, সেই পরিচিত কুর্তি পরে একজন বসে আছে। কে আপনি? কে? ভয় আর বিস্ময় মেশানো গলায় প্রায় চিৎকার করে উঠল শুভেন্দু। মাথার পরচুলাটা খুলে এবার শুভেন্দুর দিকে ঘুরলেন ইন্সপেক্টর মঞ্জুশ্রী পাণ্ডে। কি চেনা চেনা লাগছে নাকি? চোখের সামনে ভূত দেখলে এর থেকে কম চমকে উঠত শুভেন্দু, কিন্তু তবুও স্নায়ুর ওপর প্রচন্ড নিয়ন্ত্রণ রেখেই বলল, কিন্তু আপনি এই সময় এখানে কেন? আরে বলছি সবটা বলবো বলেই তো বিনা নিমন্ত্রণে রাত্রেবেলা আপনার বাড়ি চলে এলাম। তবে একটু অপেক্ষা করতে হবে। নিজের হাতে চুলগুলো ঠিক করে নিয়ে পাণ্ডে ডাক দিলেন, জানাবাবু, ভেতরে নিয়ে আসুন ওকে। অনিন্দু জানা টেনে নিয়ে এলেন সিকিউরিটির রবিকে।
সে এখন স্নান করানো বলির পাঁঠার মতো ঠকঠক করে কাঁপছে। 7 কিলোমিটার দূরে বাড়ি, অথচ এখানে না থেকে রবিবাবু গত 7 দিন ধরে বাড়ি থেকে যাতায়াত করছেন। কেন? বাড়িতে খোঁজ নিলাম, বুঝলেন। তেমন কিন্তু কোনো কারণ নেই। হ্যাঁ, তার জন্য আপনি আমাকে ডাকাডাকি করছেন কেন? আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের, বলছি তো। তো তারপর দেখলাম রবিবাবুর মোবাইল। ব্যাস, পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেটা কিরকম হলো ম্যাডাম? এই জন্য না বারবার বলি, কেস ফাইলটা একটু স্টাডি করুন জানাবাবু, নাহলে সব চুল উঠে যাবে, প্রমোশন কিন্তু পাবেন না। তো যাই হোক, যেটা বলছিলাম, এই শুভেন্দুবাবুর মোবাইলে যে কিছু পাওয়া যাবে না সেটা আমি জানতাম, কিন্তু রবিবাবুর মোবাইলের ইউটিউব সার্চ করতেই দেখি গীতাঞ্জলির গান সার্চ লিস্টে। অথচ দেখুন ওর কালচারে কিন্তু কোথাও সেটা ধরা পড়ে না। সারা ঘরে একটা কেওড়া ছেলের সব চিহ্ন বিদ্যমান, আর ফোনে কি না গীতাঞ্জলি। বাহ! ততক্ষণে বিল্ডিংয়ের সবাই আস্তে আস্তে জড়ো হতে শুরু করলেন সেই ঘরে। মিসেস চৌধুরী বললেন, তার মানে ওই... এই একদম চুপ, আমার কথা এখনো শেষ হয়নি। এক ধমকে সবাইকে চুপ করিয়ে মঞ্জুশ্রী আবার শুরু করলেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তারপর রবির ফোনের ব্লুটুথ ডিটেলসটা দেখেই না পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ঈশিতা 009, মানে শুভেন্দুবাবু ওর ফোনটা ইউজ করেছিলেন মার্ডারের দিন। এমনকি গত 3-4 দিন ধরে রাত্রে ওর ঘরটাও, মানে এই ঘরে একজনকে লুকিয়ে রাখার প্রয়োজন হয়েছিল। কি ঠিক বলছি শুভেন্দুবাবু? আপনি যা প্রাণে চায় তাই বলে যাবেন নাকি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আপনাকে সহ্য করছি। এই, আর একটা কথা বলে না এক্ষুনি অ্যারেস্ট করিয়ে দেবো। এই জানাবাবু, ওই মহিলাকে এনেছেন তো? নিয়ে আসুন, ভেতরে নিয়ে আসুন। এসআই অনিন্দ্য জানা ভিতরে নিয়ে এলেন চামেলি সেনগুপ্তকে। তো ম্যাডাম, চায়ের মধ্যে স্ট্রিকনিন মিশিয়েছিলেন? জানেন না ওতে নাক্স ভূমিকার গন্ধ পাওয়া যায়? রবি করলো রাস্তায় অ্যাটাক আর আপনি দিতে চাইলেন বিষ, আবার একজন ইন্সপেক্টর পর্যায়ের পুলিশ অফিসারকে। সাথে তো মার্ডারের চার্জ আছেই। জন্মে ছাড়া পাবেন বলে তো আমার মনে হয় না। তাহলে আমাকে এখানে কেন ডেকেছেন, কিসের জন্য? আমি না প্রথম দর্শনেই আপনার প্রেমে পড়ে গেছি, বুঝলেন, তাই ছবি তুলবো বলে ডেকেছি। বললাম তো চুপ করে দাঁড়িয়ে থাকতে, চুপ। তারপর সারা ঘরে একটা চক্কর কেটে মঞ্জুশ্রী বলতে শুরু করলেন, এই শুভেন্দুর সঙ্গে চামেলির যোগাযোগ অনেক দিনের। যবে থেকে ঈশিতা আর শ্রমিক ঘনিষ্ঠ হতে শুরু করে তবে থেকেই বলা যেতে পারে। ঈশিতার মোবাইলের প্রতিটা মেসেজ চেক করতেন শুভেন্দু প্রথম দিন থেকেই, অথচ এমন একটা ভাব করতেন যেন ভাজা মাছও উল্টে খেতে জানে না। আর এদিকে চামেলির রাগও ক্রমশ মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। আর তখন এরা দুজনে মিলেই সিদ্ধান্ত নেয় যে ঈশিতাকে সরিয়ে দেবে। 3-4 দিন আগে বেডরুমের জানলার গ্রিলটা খুলে ফেললেন শুভেন্দু, আর ঈশিতাকে বলেন যে নতুন গ্রিল লাগাতে হবে। কিন্তু একার দ্বারা তো সে কাজ সম্ভব নয়, তাই দলে ভেড়ান চামেলিকে। কিন্তু সরাসরি তো এ বাড়িতে ঢুকলে সমস্যা আছে, তাই না? তাই সেই রাতে সিকিউরিটি রবির ঘরেই থেকে যান চামেলি। মাথায় উইক পরেন, ঈশিতার পোশাকও পরেন, ওড়নাটা দিয়ে মাথাটা ঢেকে রাখেন। হাতে স্পেন্সারের ব্যাগ, যে কেউ দেখলে মনে করবে ঈশিতাই ফ্ল্যাটে ঢুকছে। ও, তাই জন্যই আমি ভেবেছিলাম। এই আপনি একটু চুপ করুন তো। অপরদিকে শুভেন্দুবাবু কি করেছেন না, অফিসের জন্য বেরিয়ে বাড়ির পেছনের রেন ওয়াটার পাইপ দিয়ে কার্নিশ বেয়ে জানলা দিয়ে ঘরে ঢুকলেন। নিজের হাতে গলা টিপে মেরে ফেললেন ঈশিতাকে, আর চামেলি কাটলেন পায়ের ধমনীটা। তারপর দুজন মিলে ঝুলিয়ে দিলেন পাখার সাথে। শুভেন্দু ধপ করে চৌকিটার ওপর বসে পড়ল। কেসটা যে সুইসাইড হিসেবে টিকবে না সেটা শুভেন্দুবাবু ভালোই বুঝেছিলেন। ঈশিতার মোবাইলে দেখলেন শ্রমিকের ওই দুপুরেই ওই ফ্ল্যাটে আসার কথা। ব্যাস, প্ল্যানটা করে ফেললেন। ভাবলেন দোষটা শ্রমিকের ঘাড়ে চাপিয়ে দেবেন। হ্যাঁ শুভেন্দুবাবু, ঠিক বলছি তো? সিল করা মোবাইলটা হাতে নিয়ে মঞ্জুশ্রী বললেন, তারপর ঈশিতার চ্যাট বক্সটা খালি করলেন।
যাতে মনে হয় ওটা শ্রমিক করেছে। অথচ ওটা দেখেই কিন্তু আমার শুভেন্দুর ওপরে সন্দেহটা হয়েছিল। শ্রমিক নিজের মোবাইল থেকে কিচ্ছু ডিলিট করেনি, তো খামোকা ঈশিতার চ্যাট বক্স ডিলিট করতে যাবে কেন? কিন্তু চামেলির ওপর আপনার সন্দেহটা হলো কেন ম্যাডাম? সিসিটিভি ফুটেজটা যদি আপনি দেখতেন জানাবাবু, আপনিও বিষয়টা বুঝতে পারতেন। ঈশিতা আর শুভেন্দুর তো বিয়ে হয়নি, তাহলে ঈশিতার সিঁথিতে সিঁদুর এলো কোথা থেকে? আমি জুম করে দেখেছিলাম যে ঈশিতার সিঁথিতে সিঁদুর, আর ওটা যে চামেলি সেটা ওর বাড়িতে চা খেতে গিয়েই বুঝতে পেরেছিলাম। দূরের কুকুরগুলো তখনও ডেকে চলেছে। তারা জানেই না কত বড় জাল ছড়িয়ে আছে গোটা বিল্ডিং জুড়ে। আর এরপর এলো রবীন্দ্রসঙ্গীত, গীতাঞ্জলি। কি করে ধস্তাধস্তির আওয়াজ এড়ানোর জন্য রবীন্দ্রসঙ্গীত বাজানো হলো, তাও আবার স্পিকারে, কিন্তু নিজের ফোনে নয়, রবির ফোনে। কারণ শুভেন্দুবাবু খুব ভালো করেই জানতেন যে ওর ফোনটা চেক করা হবে। এতক্ষণ বাদে হাউ হাউ করে কেঁদে ফেলল শুভেন্দু। ম্যাডাম, ম্যাডাম, আমি নিজের হাতে তৈরি করেছি ঈশিতাকে, নিজের হাতে। জিরো, একটা বিগ জিরো হয়ে এসেছিল কলকাতায়, আর সে কিনা। শুভেন্দুবাবু, শুভেন্দুবাবু, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। ওকে ছেড়ে দিতে পারতেন, খামোকা এতটা রিস্ক নিতে গেলেন কেন বলুন তো? আর চামেলি ম্যাডামের ক্ষেত্রে আমি একই কথা বলবো। শ্রমিক চুপ করে দাঁড়িয়ে আছে ঘরের একটা কোণায়। তার দিকে এগিয়ে গিয়ে মঞ্জুশ্রী বললেন, এখানে যে সত্যিকারের অপরাধী কে তা আমি ঠিক বুঝতে পারলাম না। তারপর অনিন্দ জানার দিকে মুখ ফিরিয়ে বললেন, জানাবাবু, এদের তিনজনকে নিয়ে আসুন। সকলে চলে গেল এক এক করে। শূন্য ঘরে একা দাঁড়িয়ে রইল শ্রমিক। অন্ধকার রাত্রি চিরে জিপের শব্দ জাগিয়ে তুলছে ঘুমন্ত পাড়াকে, চেঁচিয়ে আকাশ কাঁপিয়ে দিচ্ছে কুকুরগুলো।